আইডিয়া হচ্ছে একটা অ্যাওয়ারনেস বিল্ড করা এবং অল দি স্টেক হোল্ডার্স, যত অংশীজন আছেন, এবং সার্বিকভাবে খাদ্যপণ্যের যৌক্তিক মূল্য কি হতে পারে এটার জন্য আমাদের যে ডিস্টিংগুইশড প্যানেলিস্ট এখানে এসছেন, আমরা সকাল থেকে ধৈর্যের সাথে এবং অসম্ভব আগ্রহের সাথে শুনেছি, জেনেছি এবং বেশ কিছু জিনিস লিস্ট ডাউন করেছি টু গোয়িং ফরওয়ার্ড আমরা এটাকে কীভাবে মানে কর্মে পরিণত করব। ডক্টর মোজাম্মেলকে অসংখ্য ধন্যবাদ এখানে কিনোট স্পিকার হিসেবে বলার জন্য। আমরা দেখেছি যে উনি ওনার প্রেজেন্টেশনের মৌলিকভাবে যেটা বলার চেষ্টা করেছেন যে আমরা স্বল্প না দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের যে কর্মকাণ্ড করা দরকার সেটার উপরে বেশি আগ্রহী এবং উৎসাহী হওয়া দরকার, এবং ঠিক এই উদ্দেশ্যেই এই ধরনের একটা সম্মেলন ডাকা, যেখানে সব ধরনের অংশীজন, অর্থনীতিবিদ সহ ব্যবসায়ী, মিডিয়া কর্মী এবং সকলকে একত্রিতভাবে একটা আলোচনা করে দিয়ে মানে একটা কিছু মানে কর্মশালার মতো, যেখান থেকে আমরা আমাদের অ্যাকশনেবলগুলো সুনির্দিষ্টকরণ করতে পারি। উনি ওনার গবেষণায় দেখিয়েছেন যে আমরা বিগত 15 বছর একটা স্থিতিশীল 6% মূল্যস্ফীতির একটা ডেটা আমরা দেখেছি। আসলে শুধু 6% এরকম একটা ফিকটিশিয়াস নাম্বার যে দেখেছি তা না, আমরা আমাদের সকল ক্ষেত্রেই আমাদের জিডিপির আকার, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট 6%, মানে ডিপোজিট রেট 9%, ইন্টারেস্ট রেট, আমাদের মানে যত কিছু, আমাদের কর জিডিপি অনুপাত, আমাদের মানে ঋণ জিডিপি অনুপাত, আমাদের এমনকি এক্সচেঞ্জ রেট, আমরা অনেক দিন যাবৎ আর্টিফিশিয়াল এটাকে ধরে রেখেছি। এর সমস্ত একটা অ্যাক্রুয়াল ইফেক্ট বর্তমান সরকারের উপরে আরোপিত হয়েছে, এবং এই অ্যাক্রুয়াল ইফেক্টকে হ্যান্ডেল করা ইটস নট দ্যাট ইজি। এবং এটা আমি নিশ্চিত যে ডক্টর মোজেন সেটা এগ্রি করেন যে এই অ্যাক্রুয়াল ইফেক্ট হ্যান্ডেল করতে গেলে যথেষ্ট মুন্সিয়ানার প্রয়োজন আছে। সেই মুন্সিয়ানা ব্যক্তিগতভাবে এককভাবে আমার নেই, এবং আমি এই কারণে এখানে আমার মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা আছেন, কম্পিটিশন কমিশন, ট্যারিফ কমিশন, আমাদের সচিব মহোদয় যিনি চৌধুরী দায়িত্বে আছেন, আমি সহ, এবং অফকোর্স আমাদের বিদগ্ধ অর্থনীতিবিদ আনু মোহাম্মদ স্যার আছেন। দি আইডিয়া ইজ টু কালেকটিভলি কম্প্রিহেন্ড, এবং আমাদের যে দায়, সমন্বিতভাবে একটা দায় উপলব্ধি করা, যার বিনিময়ে আমরা সমস্যাটাকে সাম্যকভাবে উপলব্ধি করে দায়টাকে নিবারণ করব। আমরা ডক্টর মোজাম্মেলের প্রেজেন্টেশনে দেখেছি যে উনি যেসব জিনিস নিয়ে আপত্তিও তুলেছেন এবং সমাধানের যে দিক নির্দেশনা দিয়েছেন। ধান কালেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন। ইনফ্যাক্ট ধান কালেকশনে আমি নিজে ব্যক্তিগতভাবে চেয়েছি যে একটু ইজি হোক, সো দ্যাট যে এই মুহূর্তে বাজারে যে আমি জানি না আমার এই নীতি মানে কাজ করবে কিনা, বাট আমার চিন্তা হচ্ছে যে স্থানীয় বাজারে যেন সরবরাহ বৃদ্ধি পায়, যেন সরকারি সংগ্রহটা একটুখানি স্লো করা, এবং সরকারি সংগ্রহটাকে আমি আমদানির উপরে নির্ভরশীল করতে চাই, যার ফলে স্থানীয় বাজারে চাপ কমে আসে। এটা একটা পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি যে উনি যে একটা ইন্ডিকেশন দিয়েছেন যে 12 লেয়ার অফ প্রাইস ইকোসিস্টেম অন দি রাইস, এই 12 লেয়ারটা অফকোর্স আমি ওনার সাথে বুঝতে চাই, এবং ওনাকে আমি বলেছি যে ওনার আমন্ত্রণের অপেক্ষায় আছি। আমি নিজেই ওনার দপ্তরে যাব এবং যে ওনার টিমের সাথে বুঝে আমরা আমাদের কর্মসমষ্টি নির্দিষ্ট করব। উনি সঠিকভাবেই বলেছেন যে প্রাইসের যে মূল্যের যে তারতম্য ঘটে, এটা আসলে একটা উপসর্গ, এটা সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা তো মৌলিকভাবে হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া। শেখ হাসিনা নামে যে মহিলাটা আমাদের দেশে আবর্তিত হয়েছিলেন,
আমি অনুরোধ করব এখানে একাডেমিয়া যারা আছেন ওনার নামে একটা পিএইচডি ডিগ্রি যদি খোলা যেত আমার মনে হয় খুবই ভালো হয়। কারণ প্রতিষ্ঠানগুলোকে মানে এমনকি বাইতুল মোকাররমের খতিবও যখন পালিয়ে যায় তখন এটা নির্দিষ্টভাবে বোঝা যায় যে হেন কোনো প্রতিষ্ঠান ছিল না যেটাকে ধ্বংস করা হয়নি। সেটা ব্যুরোক্রেসি বলেন, এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেন, আমাদের জুডিশিয়াল সিস্টেম বলেন, একাডেমিয়া বলেন, আমাদের বিজনেস কমিউনিটি বলেন, সবার একটা ক্রিমিনাল নেক্সাস আমরা দেখেছি এবং তার যে সমন্বিত দায় তৈরি হয়েছে এবং এটা থেকে বের হওয়ার যে রাস্তা এটা খুব সহজে হবে না। কারণ আপনি জানেন যে প্রায় 5 মাস ধরে এই সরকার যখন ক্ষমতায় এসছে এর মধ্যে প্রায় 50% টাইমই গিয়েছে বিভিন্ন রকমের সৃষ্টিকৃত অস্থিরতা মানে নিবারণ করার জন্য। সেটা শ্রমিক অসন্তোষ হোক, সেটা আনসারের অসন্তোষ হোক বা বিভিন্ন জুডিশিয়াল প্রবলেম হোক, এই যে একটা সময় গিয়েছে তবে অবশ্যই আমরা ছোটবেলা থেকে শুনেছি যে ধর্মের তল বাতাসে নড়ে। এই যে বাতাসে নড়ে এই কারণেই আজকে আমরা সবাই একসাথে সমাগত হয়েছি। আমরা জানতে এসেছি আমাদের দায়টা কি। সার্বিকভাবে এটা উপলব্ধি করার মাধ্যমেই আমাদের কর্মসূচি নির্দিষ্ট করবো, যেটা আমি বলেছি। আমরা কারণ বাজার সমিতি থেকে শুনেছি যে প্রত্যেকটা স্টেপে আমরা রসিদ সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, যদি সম্ভব হয় নিশ্চয়ই করতে চাই। আমরা আমাদের স্বপ্নর সিইও মিস্টার সাব্বিরের কাছ থেকে শুনেছি ট্যাক্স এক্সপ্যানশনের ব্যাপারে। আমি এটা এনডিএ চেয়ারম্যান সাহেবের মহোদয়ের সাথে প্রায়ই আলাপ করি যে এক্সপ্যানশন আমার টার্গেট খুব একটা হওয়া উচিত না, কারণ আমাদের সক্ষমতা আছে। আমি যে লেভেল প্লেইং ফিল্ড, আমাদের ট্যাক্স জিডিপি রেশিওর যে 6-7% লজ্জাস্কর একটা অবস্থান, এর কারণ হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা আমাদের ওই ডেমনস্ট্রেটিভ ইফেক্ট আমরা তৈরি করতে পারিনি যে আমরা এফোর্ট বেসড ট্যাক্স কালেকশন। আজকে যেসব জায়গায় ইজি ট্যাক্স কালেকশন করা যাচ্ছে, যেমন চিনির উপরে মাত্রার অতিরিক্ত ট্যাক্স দেওয়া আছে, বিকজ দেশের অধিকাংশ চিনি আমদানিকৃত। স্থানীয়ভাবে আমার মনে হয় না যে বাংলাদেশে যে 40-50 হাজার টন চিনি এই মুহূর্তে উৎপাদিত হয়, এটার থেকে তার স্থানীয় চাহিদা প্রায় 50 গুণ বেশি। 50 গুণ চিনি বাংলাদেশে চাষ করে উৎপাদন সম্ভব কিনা এটা ডেফিনেটলি মানে ইনভেস্টিগেশনের ব্যাপার, এবং আমার ধারণা এটা বিশ্লেষণ করে দেখা যেতে পারে। বা এটা যেহেতু সহজে বন্দর দিয়ে আমদানি হয়, ওখান থেকে শুল্ক আহরণ করা খুব সহজ হয়। যেমন মানে আমরা দেখি যে আমাদের বা ইন্টারনেট সার্ভিস যেসব জায়গায় খুব সহজে ট্যাক্স কালেক্ট করা যায়, আমরা ওখান থেকে ট্যাক্স কালেক্ট করি এবং ওইখান জায়গায় আমরা ডিসপ্রপোর্শনেট ট্যাক্স ইম্পোজ করে আমাদের ভোক্তাদের ব্যয় বেড়ে যায়। এখন কেন করা হয়? করা হয় এই জন্য যে সরকারের যে ব্যয়, এই ব্যয় পরিচালনা ব্যয় মেটানোর জন্য সরকারকে সঞ্চয়পত্র স্কিম বিক্রি করতে হচ্ছে একটা ভেরি হাই ইন্টারেস্ট। আমার কাপড় তো 1 গজ 6 গ্রাম, কাপড় যতক্ষণ পর্যন্ত আমি বাড়াতে না পারছি ততক্ষণ পর্যন্ত কোথাও না কোথাও তো আমাকে এটাকে অ্যাড্রেস করে আমার ছতর থাকতে হবে। সো এই ব্যাপারটাকে যদি আমরা সামগ্রিকভাবে উপলব্ধি করতে না পারি এবং আমরা যদি একটা ট্যাক্স মানে ভ্যাট লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারি, এনবিআর এর চেয়ারম্যান মহোদয় যে বলে গেলেন যে 2012 সালে যে নতুন ভ্যাট অ্যাক্ট হয়েছিল, যখন জনাব সাইফুর রহমান সাহেব প্রথম ভ্যাট অ্যাক্ট 1991 সালে চালু করেন, আমার ধারণা আমাদের ট্যাক্স সিস্টেমের একটা যুগান্তকারী পরিবর্তন এসেছিল এবং একটা সুযোগের তৈরি হয়েছিল যে একটা ফেয়ার প্র্যাকটিস, বিকজ ট্যাক্স ভিএটিটা একটা অটোমেটিক্যালি সেলফ প্রোপেলিং একটা সিস্টেম, বাট এই সিস্টেমটাকে বারবার বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজন করে এটাকে ইনএফেক্টিভ করে ফেলা হয়েছে। 2012 সালে এটা যখন সংস্কার করে একটা খুবই সুন্দর প্রপোজাল আনা হলো, ব্যবসায়ীরা এটাকে বাস্তবায়ন করতে দেয়নি। আই এম সরি টু সে, কারণ এটা করলে অনেক বেশি ট্রান্সপারেন্সি বিল্ড হতো। এই ট্রান্সপারেন্সিটা ব্যবসায়ীরা চায়নি এবং আজকে যেটা মানে ডক্টর মজেন তার প্রেজেন্টেশনে বললেন যে এই যে মূল্যের যে তারতম্য, এটা একটা উপসর্গ, এটা সমস্যা না। তাহলে মৌলিক সমস্যাটা কি?
আমার বিবেচনায় মৌলিক সমস্যাটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি অফ ওয়েলথ, আমাদের সম্পদের যে বৈষম্য। এই সম্পদের বৈষম্যের জন্য আমাদের যে অর্থনৈতিক নীতি প্রণয়ন হয়, এটা ধনিক শ্রেণীকেই সাহায্য করার জন্য হয়, মানুষকে, ভোক্তাকে প্রকৃত সাহায্য করার জন্য। যে আমরা যে আসলে দায়বোধ করে যে আমরা যে আমাদের নীতিগুলো প্রণয়ন করব, এই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ধ্বংস করা হয়েছে, সো অতএব আরো কত ধনী হতে পারে মানুষ, এর জন্য বিভিন্ন ধরনের ফিসকাল পলিসিস তৈরি হয়েছে দেশে। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার ধারণা। এখন আমরা এটাকে কিভাবে কম্পেয়ার করব? হাউ ডু উই আনডু দিস? আমরা দেখেছি গত 15 বছরে দেশের তেমন কোনো বিনিয়োগ হয়নি। ব্যাপক মানে কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে কেউ তেমন কিছু বিনিয়োগই করেনি। তো যদি বিনিয়োগ না হয়, তাহলে আমাদের কিভাবে রাজস্ব আদায় বাড়বে, আমাদের কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, কিভাবে সম্পদের যে মানে আমরা যেটাকে বলি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এইটা কিভাবে প্রপারলি হতে পারবে? এই জিনিসগুলোকে মৌলিকভাবে চিন্তা করার সময় এসছে। সো আমার কাছে মনে হয় যে ট্যাক্স নেট এক্সপ্যানশনের থেকে ট্যাক্স জাস্টিস ক্রিয়েট করা এবং ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং যারা ব্যবসায়ীরা, আমি যেটা সবসময় বলি যে সেক্টর স্পেসিফিক অ্যাপ্রোচ নিয়ে, যে একটা বিচ্ছিন্ন তৎপরতা না চালিয়ে আমরা যদি একেবারে সেক্টর ভিত্তিক অ্যাপ্রোচ নিই এবং একটা ইউনিফর্মিটি তৈরি করতে পারি, আমি নিশ্চিত যে বর্তমান ভ্যাট থেকে অনেক বেশি ভ্যাট অর্জন করা সম্ভব। এবং ভ্যাট অর্জন করতে পারলেই ট্যাক্স তৈরি হবে। কারণ ব্যবসা যখন ভ্যাট ফাঁকি দেয়, তখন স্বাভাবিকভাবে সে চাইলেও ট্যাক্স দিতে পারে না, কারণ তার তো ব্যবসা কোনো লাভ নাই, সে ট্যাক্স কোথা থেকে দিবে? কারণ সে যখন সেলস সাপ্রেস করে, তখন তো মানে ট্যাক্স দেওয়ার কোনো স্পেস তৈরি হয় না। সো আমার ধারণা যে মৌলিকভাবে ভ্যাটের ব্যাপারে আমাদেরকে আরো বেশি সংবেদনশীলতার সাথে চিন্তা করতে হবে। আমরা এখানে রাইস মিলের অঞ্চল থেকে আমরা শুনেছি যে কিভাবে তারা ব্যাংক্রাফট হচ্ছে, এবং কিভাবে একটা নতুন শুনলাম যে ওরা 11 জনের একটা সিন্ডিকেশনের একটা আওয়াজও এখান থেকে শুনতে পেলাম। ইট ইজ ট্রু যে মার্জিনালাইজড হচ্ছে। আবার এটাও সত্যি যে ওখান থেকে কিছু কিছু রাইস মিল খুবই অপ্রয়োজনীয় সেক্টরে বিনিয়োগ করে নিজেদেরকে বিভিন্ন রকমের বিপত্তিতে তৈরি করেছে, এবং এই যে রাজনৈতিক প্রভাবে নিজেদেরকে মানে সম্পৃক্ত করে নিজেরা যে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনারা নিজেরা নিজেদের জন্য তৈরি করেছেন, সেটাও একটু সোল সার্চিং করার দরকার আছে বলে আমি মনে করি। আমরা ডিমের পক্ষ থেকে শুনতে পেলাম যে মার্কেটের কিভাবে ওপেন মার্কেট হাউ ইট অপারেটস, বাট আমরা এর সাথে সাথে এটাও স্বীকার করতে চাই যে আমরা দেখেছি যে আমরা যখন ভোক্তা অধিকারের কর্মকাণ্ড অ্যাক্টিভ রোল প্লে হলো, তখন 180 টাকার ডিম কিভাবে 140 টাকায় নেমে আসে। আই থিঙ্ক উই নিড টু অলসো ডু আ বিট অফ সোল সার্চিং দেয়ার। আমরা ব্যাংকের কাছ থেকে জানতে পারলাম এই যে ব্যাংকটাকে একটা ক্রিমিনাল ইনস্টিটিউশন হিসেবে গত 15 বছরে তৈরি হয়েছে। এখানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আছে। স্যাডলি আমি জানি না ততটা সঠিক কিনা, আমি এবার শুনেছিলাম যে বাংলাদেশের নিচের থেকে 40টা ব্যাংক যোগ করলে যত বড় হয়, ইসলামী ব্যাংক একা তত বড়। বাট আমার কথাটা সত্য না হলেও ইসলামী ব্যাংক একটা বিশাল ব্যাংক। কিভাবে এই ব্যাংকটাকে ধ্বংস করা হয়েছে? আমি একজন সাবেক ব্যবসায়ী হিসেবে বলতে পারি যে আমি ইসলামী ব্যাংকের একজন ক্লায়েন্ট ছিলাম। দ্য ডে ইসলামী ব্যাংক গট মানে টেকেন ওভার, আমি মনে হয় 15-20 দিনের মধ্যে ইসলামী ব্যাংক থেকে সব কিছু দিয়ে দিয়ে খোদা হাফেজ, আল্লাহ আসসালামু আলাইকুম বলে বেরোয় চলে এসেছিলাম। অফকোর্স আমাকে অন্য ব্যাংক থেকে লোন নিতে হয়েছে ইসলামী ব্যাংকে পেমেন্ট করার জন্য, বাট নিয়েছিলাম এই জন্য বিকজ আই রিয়ালাইজ that this is doomed to fail। এবং কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে এই ব্যাংকে, এই ব্যাংক আইনে কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে। একজন ব্যাংকের মালিক কত টাকার ক্যাপিটাল আছে তার, 20,000, 40,000, 50,000, 1 লাখ কোটি টাকার মালিক ভাবেন নিজেদেরকে, সমস্ত কিছু রক্ষাকর্তা।
একই পরিবারের একাধিক মানে মেম্বার্স অ্যাজ ডিরেক্টরস, এবং একেবারে পারপেচুয়াল লাইফ লং, মানে অ্যাটলিস্ট লাইক এ প্রপার্টারশিপ কোম্পানি দে হ্যাভ অপারেটেড। এবং আজকে যে আমরা এনপিএল এর কথা শুনছি, আমার তো মনে হয় আমার অফিসের পিয়ন যে আমার চা দেয়, ও যদি ওইভাবে লোন ডিসবার্স করতো, তাও তো এই 70-80%, মানে কিছু কিছু ব্যাংকের 85%, 90% নন পারফর্মিং লোন। কিভাবে সম্ভব? কেন আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি না? এটাও আমার একটা আফসোস। অফকোর্স করা উচিত। এই ডেমনস্ট্রেশন আনা দরকার আছে অর্থনীতিতে, যে উই মিন বিজনেস অ্যান্ড দুষ্টের দমন এবং শিষ্টের পালন করা উচিত। আমরা মানে আজকের আমার এখানে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে টিসিবি কেন্দ্রিক যে অপারেশন, সেটা সম্বন্ধে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। টিসিবি 12,000 কোটি টাকার পণ্য কিনে, তার মানে বেশ বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে পারে। টিসিবির সাথে ব্যবসা করলে টিসিবিকে একটা প্রতিষ্ঠান হিসেবে কিভাবে ধ্বংস করা হয়েছে? মাত্র 142 জন লোকবল এই 12,000 কোটি টাকার একটা অপারেশন অপারেট করে। সেটা খুবই দুঃখজনক একটা বিষয়। বাট তারপরে আপনাদেরকে বলছি যে টিসিবিতে যারা ব্যবসা করেন, খুবই অল্প কিছু লোক টিসিবিতে ব্যবসা করেন, যারা এই ডিপিএমএ পার্টিসিপেট করেন বা আপনার ওটিএমএ পার্টিসিপেট করেন, ওপেন টেন্ডার মেথড এবং ডাইরেক্ট টেন্ডার মেথড যারা পার্টিসিপেট করেন, খুবই লিমিটেড সংখ্যক। আজকে যারা ব্যবসায়ীরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে পার্টিসিপেট করেন, অংশগ্রহণ করেন। এবং এই অংশগ্রহণ করার মাধ্যমে প্রথম কথা হচ্ছে আপনাদের সব হবে, কারণ টিসিবি ভতুকি মূল্যে বাজারে পণ্য বিক্রি করে। তো আপনারা জনগণকে, প্রান্তিক জনগণকে সাহায্য করবেন। দ্বিতীয় হচ্ছে আপনাদের অংশগ্রহণকে সহায়ক করার জন্য আমি টিসিবির পণ্যের যে টেন্ডারের সাইজ, এটাকে ছোট করে দেব, যেন অধিক সংখ্যক ব্যবসায়ী এটাতে অংশগ্রহণ করতে পারে। সেকেন্ড, আপনাদের পেমেন্টের ব্যাপারে টিসিবির চেয়ারম্যান সাহেব বলে গিয়েছেন, দিস ইজ গ্যারান্টিড বাই স্টেট, সো বি অ্যাসিওরড যে আপনারা এই পেমেন্টটা পাবেন। আপনারা জানেন যে প্রান্তিক জনগোষ্ঠী, প্রায় 1 কোটি জনগোষ্ঠীকে টিসিবি খাদ্য সরবরাহ করে আপাতত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আন্ডারে। আপাতত শুনতে ভালোই লাগে, বাট এই প্রান্তিক জনগোষ্ঠী, আমার ধারণা যে প্রতি বছর যে আমাদের এটার মধ্যে যে মানে সংযোজিত হচ্ছে নতুন করে, এই যে মানে সম্পদের যে অসম বন্টন, এই বন্টনের ফলে টিসিবির উপভোগীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। রাষ্ট্র দায় নিয়ে এদেরকে বিভিন্নভাবে ভতুকি মূল্যে পণ্য দিবে, নাকি না রাষ্ট্র এদেরকে গ্র্যাজুয়েট করে এই প্রান্তিক জনগোষ্ঠী থেকে বের করবে? এই নীতি আরো বেশি জরুরি। দুঃখজনকভাবে এই জায়গায় যেভাবে ক্রিমিনালাইজেশন হয়েছে, এখানে ডিলার থেকে শুরু করে, প্রকিউরমেন্ট থেকে শুরু করে, এর উপকারভোগী 1 কোটি উপকারভোগীকে আমরা যখন সিম্পল কিছু ডেটা কারেকশন করে দেখেছি, যেটা 57 লাখে নেমে এসছে। খুবই সিম্পল। এটাকে যখন আমরা নেক্সট লেভেল ফিল্টার করতে যাব, আমার ধারণা এটা আরো 20-25 লাখ কমে যাবে। কোয়েশ্চেন হচ্ছে, এগুলো সবই এই যে দুর্বৃত্তায়ন হয়েছে। উপকারভোগীর বাড়িতে আমি ঘরে ঘরে গিয়েছি, আমি নিজে যে জিজ্ঞেস করছি যে আপনার যদি কার্ডটাকে কেটে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে? বললো আল্লাহর রহমতে হবে না। মানে এর মানেটা কি? কেন দেওয়া হয়েছে কার্ডটাকে? একই বাড়িতে 2টা কার্ড, 3টা কার্ড, মানে একই পরিবার, ভিন্ন ভিন্ন দালান বাড়িতে থাকছে, 2 তলা দালান বাড়ি, স্টিল টিসিবি কার্ড আছে। এগুলো এখন আমরা হাত দিইনি, বাট সামনে দিব। সময়ের অভাবে করতে পারছি না। আমি নিজে আরো মাঠ পর্যায়ে আরো ব্যাপকভাবে ভিজিট করব, করে এই জিনিসগুলোকে কারেক্ট করব। এবং যেহেতু আমাদের ম্যান্ডেট আছে 1 কোটিতে এটাকে নিয়ে যাওয়া, ইনশাল্লাহ আমরা প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীকে এর সাথে সম্পৃক্ত করব। আপনারা দয়া করে টিসিবির বিজনেসে পার্টিসিপেট করেন। আপনাদেরকে আরেকটা জিনিস একটু জাস্ট বলি, যে বাংলাদেশের ভোগ্যপণ্যের, আমদানিকৃত ভোগ্যপণ্যের একজন বড় প্লেয়ার ছিলেন এসআরএম। আপনারা জানেন সে পালিয়ে গিয়েছে দেশ থেকে, বিজনেস থেকে অ্যাবসেন্ট। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরপরেও বাজার
এর সাথে যারা অংশীজন আছেন তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে এই বাজারকে আমরা ব্যবস্থাপনার চেষ্টা করছি এবং আশা করি তেমন কোনো বিপত্তি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হয়নি এবং ইনশাআল্লাহ আমি এটাও আপনাদেরকে অ্যাসিওর করতে চাই গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর বা এর সাথে কিছু সবজির মধ্যে যদি ধরেন আমরা যখন পেঁয়াজ আমদানি করি বা আলু আমদানি করি, যেগুলোর কখনো কখনো প্রয়োজন হয়, কখনো কখনো প্রয়োজন হয় না আমাদের, আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি তেল নিয়ে একটু আওয়াজ শুনতে পাচ্ছি। এই আওয়াজটাও কখনো কখনো আমাদের এই যে তেলের মার্কেটের যে ডাইনামিক্স যেভাবে অপারেট করে, যে কয়েকজন উৎপাদক রিফাইনারি আছেন, এর সাথে একটা বড় সংখ্যক ব্যবসায়ী যারা ভিও বা এসওকে নিয়ন্ত্রণ করেন, এনারা ফরওয়ার্ড এই জিনিসগুলো পারচেস করেন এবং এনারা বিভিন্নভাবে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে এই তথ্য প্রচার করতে চান যে বাজারে একটা সংকট আছে। তখন ভোক্তা পর্যায়ে মজুদ শুরু হয়, খুচরা পর্যায়ে মজুদ শুরু হয় এবং ওদের পোয়াবারও হয়। আমি আপনাদেরকে বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব, এরকম কোনো অবস্থান দেশে নেই। তো আপনারা দয়া করে এই মজুদদারির বিরুদ্ধে আপনারা যারা মিডিয়াতে নিউজ তুলে দেন, দেওয়ার সময় একটু চিন্তা করেন কার বিরুদ্ধে যাচ্ছে এটা এবং কার পক্ষে যাচ্ছে। ওই মজুদদারের পক্ষে আপনি নিউজ করছেন কিনা এবং ভোক্তার বিপক্ষে নিউজ যাচ্ছে কিনা। সরকার বেকায়দায় করতে পারে, অসুবিধা নেই, ওকে, আমার চাকরি কয়দিনের, খুব বেশি দিনের তো না। বাট দ্য প্রবলেম ইজ এই যে ইনস্টিটিউশনাল যে ফেলিয়ারটা হয়েছে দেশে, যার মধ্যে ভোক্তাকে ট্যাক্সিং করার যে একটা দুর্বৃত্তপরায়ণ একটা যে কালচার তৈরি হয়েছে, সেখান থেকে আমাদেরকে সেলফ রিকনসিলেশনের একটা টাইম এসছে বলে আমি মনে করি। এবং আমি আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের যে দাম দেখছি, আমার হিসেবে তো দাম কমার কথা, বাড়ার কোনো কারণ আমি দেখি না, কোনো কারণ দেখি না। আশা করি আল্লাহর রহমতে আল্লাহ বরকত দেবেন আমাদের কর্মকাণ্ডে এবং আমরা উপযুক্ত মূল্যে, আমরা চাই না বাজার নিয়ন্ত্রণ করা আমার আগ্রহ না, তারপরেও আমরা এখানে আমাদের কম্পিটিশন কমিশন এসছে এবং রাইটলি বলেছেন যে এই কম্পিটিশন কমিশন বিগত বছরগুলোতে কিছুই করেনি। তো আমরা যখন এই কমিশনকে রিকমিশন করি, ফার্স্ট থিং আই হ্যাড এ মিটিং উইথ দ্য চেয়ারম্যান এবং আমি ওনাকে বলেছি যে আপনার প্রয়োজনীয় আইনগত সংস্কারের প্রস্তাবগুলো দ্রুত নিয়ে আসেন। আপনার কমিশন ইজ সাবঅর্ডিনেটেড টু দি কমার্স মিনিস্ট্রি। আমি বলেছি এই সাবঅর্ডিনেশন আমি রাখতে চাই না, আমি আমার এই ক্ষমতা রাখতে চাই না। আপনি একটা কমিশন, আপনি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করবেন। সো দ্য মেম্বার্স and the chairman of the commission, they will be given enough nails and tooth to come and exercise their right on representing the consumers. ভোক্তাদের প্রতিনিধি হিসাবে বাজারে যে কোনো ধরনের প্রতিযোগী বিরোধী কোনো কর্মকাণ্ডকে ওনারা সত্যিকারভাবে, ওনাদের মধ্যে যেটা দাবি এসছে যে ওনাদের মধ্যে ইকোনমিক্স অ্যানালিস্ট আছে কিনা, অবশ্যই আছে। ওনাদের মধ্যে আইন বিশেষজ্ঞ আছেন কিনা, অবশ্যই আছেন এবং খুব ভালো উন্নত মানের আছেন। সো আমি বলবো যে বাজারের সঠিকতা, সঠিক প্র্যাকটিসেস ইমপ্লিমেন্ট করার জন্য ভোক্তা অধিকার আছে, কম্পিটিশন কমিশন আছে, ব্যবসায়ী পরিসর বৃদ্ধি করার জন্য আমরা আমাদের টিসিবি আছেন। সর্বোপরি বাজারকে ভোক্তার জন্য সহনীয় করার জন্য আমাদের ট্যারিফ কমিশন এবং এনবিআর, তারা যে হাতে হাত রেখে কাজ করেছেন, আমি অসংখ্য ধন্যবাদ দিই ওনাদেরকে, যে মানে খুবই সুন্দরভাবে ডেটা অ্যানালিসিস করে এবং এনবিআর যত দ্রুততার সাথে এই
ট্যারিফের অ্যাডজাস্টমেন্টগুলো করেছেন, যার বিনিময়ে ভোক্তাদের উপযুক্ত মূল্যে পণ্য পাওয়া সম্ভব হয়েছে। সো আই থিঙ্ক a big hand to the NBR and the Tariff Commission for their support. আমরা এটাও দেখেছি, আমি তো পারচেস কমিটি মিটিংয়ের মধ্যে বসি, যে আমাদের অর্থ উপদেষ্টা উনি যে উদারভাবে এই ওএমএস কার্যক্রমকে আমাদের চালের যে ইনভেন্টরি বিল করার ক্ষেত্রে যে অর্থনৈতিক মানে সক্ষমতাকে বিভিন্ন জায়গা থেকে টাকা সরিয়ে, বিকজ হাজার হাজার কোটি টাকা লাগছে সারের জন্য, যে পরিমাণ উনি উদারভাবে সাহায্য করার চেষ্টা করেন, এবং আশা করি যে ইনশাল্লাহ সারেরও কোনো সংকট হবে না, খাদ্য পণ্যেরও কোনো সংকট ইনশাল্লাহ হবে না। এবং সর্বোপরি যেটা আমি একবার বলেছি যে ধর্মের কল বাতাসে নড়ে, এটা আস্তে আস্তে প্রোপেল করবে, এই গুড প্র্যাকটিস প্রিভেল করবে। একটু হয়তো সময়ের দরকার, কারণ সৎ উদ্দেশ্যে এই অ্যাডভাইজার কাউন্সিলের, আমি যখন বিভিন্ন কাউন্সিলের মিটিংয়ে বসি, অফকোর্স আমাকে এই হট সিটের মার্কেট প্রাইসের ব্যাপারে যথেষ্ট রকম প্রত্যেকটা উপদেষ্টাকে জবাবদিহি করতে হয়, এবং প্রধান উপদেষ্টার মাঝে মাঝে আমাকে ডাইরেক্টলি শুধু 1-to-1 ডাকেন মার্কেট প্রাইস অ্যাপ্রাইজাল নেওয়ার জন্য, এবং আমি ছাড়াও উনি আরও বিভিন্ন জায়গা থেকে এই মার্কেট প্রাইসের ডেটা কালেকশন করেন। আমরা একটা উদ্যোগ খুব শীঘ্রই নিতে যাচ্ছি, যেখানে গভর্নমেন্টের সকল এজেন্সি ইনক্লুডিং আপনার গোয়েন্দা এজেন্সি সহ, এবং প্রাইভেট সেক্টর এবং সাংবাদিক, আমরা একটা স্পেসিফিক টিওআরের ভিত্তিতে আমরা একটা ভ্যালু স্ট্যাম্পিং করতে চাই, একটা প্রাইস স্ট্যাম্পিং করতে চাই, যে বাজারের উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত কি কি কারণে দ্রব্যের মূল্যের পরিবর্তন হচ্ছে আমরা এটা, এবং ওইখানে যে মাল্টিপল এজেন্সি দিয়ে একই টিওআরে এই স্টাডিটা এই জন্য করতে চাই যে কমন ফ্যাক্টরগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ আমি দেখি বিভিন্ন সময় অতি সরলীকরণকৃত একটা কনক্লুশন, অথবা যেখানে একটা ডাইনি খোঁজা হয় যে না চাঁদাবাজির জন্য এই জিনিসটা হচ্ছে বা এইটার জন্য এটা হচ্ছে না, বুঝতে চাই যদি চাঁদাবাজির জন্য হয়ে থাকে তাহলে আমরা জানতে চাই যে কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কত টাকা চাঁদাবাজি হচ্ছে। খুবই সরলীকরণকৃত সমস্যার সমাধান করাটা মানে আমি মনে করি না যে ঠিক, আনলেস আমরা রিসার্চ বেসড, অনুসন্ধান বেসড, তথ্য ভিত্তিক মানে আমরা সমস্যাটা জানবো নিজেদেরকে, এবং আমরা ওখান থেকে আমাদের কর্মসমষ্টি নির্ধারণ করব। আমরা তেলের ক্ষেত্রে একটু কথা বলতে চাই, যে আমাদের ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মইনুল বলে গিয়েছেন যে আমরা বাংলাদেশে প্রায় 5 থেকে 6 লক্ষ টন খুবই উন্নত মানের রাইস ব্র্যান্ড, যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তেল, এটা ভারতে রপ্তানি হয়ে যেত। আমরা এই রপ্তানিকে মোটামুটি কঠিন করে দিয়েছি। আমরা এর উপরে সম্পূরক শুল্ক, এনবিআর এর চেয়ারম্যান মহোদয় এখানে বসে আছেন, এখানে অলরেডি 25% সম্পূরক রেগুলেটরি ডিউটি ইম্পোজ করা হয়েছে এক্সপোর্টের উপর। এই তেলটা স্থানীয় বাজারে, যা আমাদের টোটাল তেলের চাহিদার প্রায় 25%, আমরা আশা করি আর বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে না, আমাদের এই স্থানীয় যেটা স্বাস্থ্যের জন্য আরও ভালো, এই তেল বাজারে অ্যাভেলেবেল হবে, এবং মার্কেট আশা করা যায় যে আরও স্থিতিশীল হবে, বর্তমানের থেকে আরও স্থিতিশীল হবে বলে। এবং এই যে বৈচিত্র্যময় করার ক্ষেত্রে আমরা যদি 5-6 লাখ টন তেল লোকাল মার্কেট থেকে সার্ভ করতে পারি, এবং আমরা যেভাবে ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট করেছি এর ফলে, এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে স্থানীয় যারা উৎপাদক আছেন, অল্প কয়েকজন উৎপাদক রিফাইনারিজ আছেন স্থানীয়ভাবে, আমদানি এবং স্থানীয় পর্যায়ে ডিউটি ডিফারেন্স কিন্তু এতই কম, এখন আপনারা চাইলে ফিনিশ তেল নিজেরাই আমদানি করতে পারেন, দয়া করে করেন। ব্রিং কম্পিটিশন টু দ্য মার্কেট। মার্কেটকে আরো প্রতিযোগী করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, এবং আমরা নিজে আপনাদের সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বা অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টার সাথে আমি ব্যক্তিগতভাবে একটা কমোডিটি রিফাইন্যান্সিং কোনো একটা স্কিম করা যায় কিনা সে ব্যাপারে খুবই
অ্যাক্টিভ আলোচনা করছি এবং আশা করি ইনশাল্লাহ আমি যদি এটা করতে পারি তাহলে যে সুদ ব্যয়ের জন্য যে মূল্যের উপরে যে চাপটা পড়ছে সেটাকেও যথেষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ করা যাবে। আমরা বাংলাদেশের যে মানে তেল বীজ ক্রাশিংয়ের যে ফ্যাক্টরিগুলো আছে এগুলোকে উপযোগী করার জন্য যে ট্যারিফ ডিফারেন্স আছে আমরা এটার নিয়েও ট্যারিফ কমিশন এবং এনবিআর কাজ করছে। আশা করা যায় যে এই তেল বীজের কারখানাগুলোকে আমরা পূর্ণ সক্ষমতায় চালাতে পারব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এমনকি এই যে আমাদের বিগত সরকার জোর করে আমাদের তেলের মধ্যে একটা ভিটামিন ফর্টিফিকেশনের জন্য একটা আইন করে দিয়েছেন। আমরা এটা পড়াশোনা করছি যে আমরা এটাকে ম্যান্ডেটরি না ঐচ্ছিক করে দিতে পারি না, কারণ এটা খুব একটা প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। বাট তারপরেও আমরা সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করছি এবং এটা যদি ভালো হয় তাহলে আমরা এটাকে ঐচ্ছিক ম্যান্ডেটরি জায়গা থেকে ঐচ্ছিক করে দেবো। স্বপ্ন আমার কাছে অ্যাপ্রুভাল চেয়েছিল যে খোলা তেল বিক্রি করবো, আমরা সেটারও অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছি। আমি নিজে ব্যক্তিগতভাবে গত 1 মাস ধরে আমি এবং আমার পরিবার সবাই খোলা তেল খাই, কারণ আমার ধারণা খোলা তেলের মধ্যে আর প্যাকেট তেলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, একমাত্র ডিফারেন্স হচ্ছে দাম। আননেসেসারি প্রাইস বেশি। ছোটবেলায় এটা আমি দেখছি, আমার আব্বা বা আমার বাসার লোকরা যখন যে বোতলে করে যে তেল নিয়ে এসছে ওটা আমার কাছে আরো পরিবেশ বান্ধব মনে হয় এবং আমার কাছে মনে হয় মূল্যও সাশ্রয়ী। কেন খামাখা আমি প্যাকেট তেল খেতে যাবো? আমি নিজে গত যেদিন থেকে এই অ্যাপ্রুভাল দিয়েছি আমি নিজে গত 3 সপ্তাহ ধরে বাজার থেকে শুধু খোলা তেল খাই। তো আমি আপনাদেরকেও বলতে চাই যারা চান খাইতে পারেন, যারা প্যাকেট তেল খাইতে চান তারা প্যাকেট তেল খান। বাট আমরা এই বৈচিত্র্যকরণ করছি। তো মূল কথা হচ্ছে যে সমস্যাটাকে একটা কোনো সিঙ্গেল জিনিস দিয়ে আমি সমাধান করতে পারবো না, আমাদের সমাধানগুলোকে একত্র নিয়ে কাজ করতে হবে। আশা করি আজকের এই সম্মেলন এই সমাধানগুলোর সম্বন্ধে আজকে আমাদেরকে যথেষ্ট ধরনের এনগেজ করেছে। সো আমার প্যানেলিস্ট যারা ধৈর্য ধরে অনেকদিন বসেছিলেন এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন এবং সর্বোপরি গরিব বাচ্চাকে আমি অশেষ ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। এবং আশা করি ইনশাল্লাহ আমরা রমজান সহ রমজান পরবর্তী বাজারে একটা প্রতিযোগী উপযুক্ত মূল্যে যে আমাদের উদ্দেশ্য যে খাদ্য পণ্যের যে যৌক্তিক মূল্য যে অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা বসছি, আল্লাহর রহমতে আমরা আশা করি যে সেই জিনিসটাতে আমরা উপনীত হতে পারবো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।